প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসাতে নিরাপদে আছো। আজকে তোমাদের প্রাণী আচরণের কয়েকটা টপিকস নিয়ে পড়ানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আশা করছি ক্লাসটি উপভোগ করবে। আজকে আমরা সহজাত আচরণ যাচাই পড়ব। এই সহজাত আচরণ যাচাইয়ের ভিতরে যে সকল টপিকসগুলো আছে, মাকড়সার জাল বুনন, টুনটুনির বাসা নির্মাণ, একই সাথে পাখির পরিযান সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করছি ক্লাসটি উপভোগ করবে এবং ক্লাস শেষে যদি তোমার কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করবে। সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে সহজাত আবেগ বা সম্পর্কে বলতে চাচ্ছি এবং এটা দিয়ে আজকের ক্লাস শুরু করব। তোমরা জানো যে প্রাণীর দেহে কিছু বিশেষ উদ্দেশ্যে শিখন ছাড়া এবং ফলাফল সম্পর্কে অবহিত না থেকেও আত্মরক্ষা বা প্রজাতির বংশরক্ষার জন্য প্রাণীরা বিশেষ ধরনের একটা আচরণ প্রদর্শন করে। এই যে বংশগত যে আচরণটি, যেটা বংশ পরস্পরায় পিতামাতা থেকে সন্তানের শরীরে আসছে, এই বিশেষ ধরনের আচরণটাকে বলা হয় ইনস্টিংক্টস, অর্থাৎ ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স। এটা পিতামাতা থেকে সন্তানের মধ্যে আত্মরক্ষা, প্রজাতি রক্ষার জন্য যে আচরণটা জিনের মাধ্যমে সন্তানের শরীরে আসছে, এই ধরনের আচরণকে আমরা ইনস্টিংক্টস বলি। এটা সংজ্ঞা থেকে উদাহরণ দিয়ে বোঝাটা খুব জরুরি। সাপোজ একটা কোকিল পাখিকে ডিম যখন সে পারলো, সে ডিমটা নিয়ে আমরা রেখে দিলাম। কোনো দিনই ওই ডিম থেকে অপত্য যে বংশধর তৈরি হলো, সে তার মায়ের আচরণ বা অন্যান্য বৈশিষ্ট্য কখনোই সে দেখল না। না দেখলেও একটা নির্দিষ্ট বয়স হবার পর ওই কোকিলটা ঠিকই তার মায়ের মতো করে ডাকবে, তার মায়ের মতো কিছু বৈশিষ্ট্য সে, অর্থাৎ কোকিল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করবে। তাহলে কিভাবে সে জানলো যে তাকে এই ধরনের আচরণগুলোই প্রদর্শন করতে হবে? অর্থাৎ বংশগতীয় উপাদানের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো তার মা থেকে এই নতুন কোকিল বা অপত্য কোকিলের শরীরে চলে আসছে। এই ধরনের আচরণগুলোকে আমরা বলবো সহজাত আবেগ বা ইনস্টিংক্টস। বিজ্ঞানী লরেন্স এই জাতীয় একটি পরীক্ষা করেন। লরেন্স এই মতবাদটাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন এবং টিনবার্গেন তার এই মতবাদটাকে, এই ধারণাটাকে, সহজাত আবেগ বা ইনস্টিংক্টকে সাপোর্ট দেন। এই যে অপরিবর্তনীয় আচরণ যেটা প্রদর্শন করছে অপত্য বংশধর, এটাকে কিন্তু ফ্যাপও বলা হয়। ফুল ফর্ম হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। যেমন এর আগের ক্লাসে একটু মেনশন করা হয়েছিল যে এখানে যে গাংচিল পাখিটা দেখানো হচ্ছে, হেরিঙ্গাল, এই পাখিটা তার সন্তানকে খাবার খাওয়ায়। যখন তার সন্তান ওই যে মায়ের ঠোঁটে ঠোকর দিচ্ছে, কামড় দিচ্ছে, উদ্দীপনা জগাচ্ছে, তখন ওই মা বোঝে যে তার সন্তানকে ট্রফোল্যাক্সিস প্রক্রিয়ায় খাওয়াতে হবে। তাহলে এই যে অপত্য বংশধর, সে কিভাবে জানলো যে তার মায়ের ওই ঠোঁটের ওপরে লাল ফোঁটাতে আঘাত করলেই তার মা তাকে খেতে দিবে? এই জ্ঞানটা, এই আচরণটা যে তাকে পারফর্ম করতে হবে, প্রদর্শন করতে হবে, এই উদ্দীপনা সে জন্মগতভাবেই পাচ্ছে এবং এই বৈশিষ্ট্যটা জিনের মাধ্যমে তার শরীরে আসছে। সেটা একটা খুব সুন্দর উদাহরণ এই গাংচিল পাখির, যেটা সহজাত আবেগের ব্যাখ্যাতে আমরা ব্যবহার করতে পারি। আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম রিলিজিং উদ্দীপনা, আমরা অলরেডি আলোচনা করেছি। এই রিলিজিং উদ্দীপনার মাধ্যমে যে বার্তার সৃষ্টি হয়, সেটা যখন ব্রেনে যাবে এবং ওই ব্রেনে গেলে আমরা তখন সাড়া দিই,
আর সাড়া দিলে তখন এটাকে সহজাত রিলিজিং পদ্ধতি বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো সহজাত আবেগের প্রকাশ করি, এই প্রকাশটা করার পদ্ধতিটাকে আমরা সহজাত রিলিজিং পদ্ধতি বা ইনেট রিলিজিং মেকানিজমও বলতে পারি। তো আমরা যেটা শিখছি যে সহজাত আবেগ বা ইনস্টিংক্টস এর প্যাটার্নটা একই রকম হয়, আচরণটা সব প্রজাতির মধ্যে একইভাবে প্রদর্শিত হয়, যেটাকে আমরা ফ্যাব বলছি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। লরেন্স প্রদত্ত এই ফ্যাবকে কতগুলো বৈশিষ্ট্য দ্বারা আমরা সংজ্ঞায়িত করতে পারি। 5টি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে আমরা ফ্যাবকে খুব সুন্দর মতো বুঝতে পারি। প্রথমত হচ্ছে এটা হবে স্টেরিওটাইপ, সাতসম্মত, আচরণ সবসময় একই রকম হবে। যেমন আমরা এই যে গাংচিল পাখির যে উদাহরণটা দেখলাম, পৃথিবীর যত গাংচিল আছে তারা এই একই প্রক্রিয়ায় তাদের ওই সহজাত আবেগ বা ইনস্টিংক্ট বিহেভিয়ারটা, আচরণটা তারা প্রদর্শন করবে সবাই। এই জন্য এটা সাতসম্মত এবং আচরণ সবসময় একই রকম হবে। এমন না যে ঠোঁটে না কামড় দিয়ে গলায় কামড় দিচ্ছে অন্য জায়গায়, এটা হবে না, একই রকম হবে। যেমন নিচে একটা দেওয়া আছে টুনটুনির বাসা নির্মাণ। তো টুনটুনি তার বাসা তৈরি করার জন্য যে সকল ম্যাটেরিয়ালস ইউজ করে, যে সকল গাছ সে বেছে নেয়, ডালের যে অংশটাকে বেছে নেয় এবং যেভাবে যে পদ্ধতিতে সে বাসা বানায়। আজকে 2020 সাল, পৃথিবীতে অনেক দুর্যোগ চলতেছে, অনেক উন্নয়ন হয়েছে, দালান কোঠা ইটের বিল্ডিং অনেক তৈরি হয়েছে। এর মানে এটা না যে টুনটুনি তার বাসা নির্মাণের পদ্ধতিগুলো চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই আচরণ সবসময় একই রকম থাকবে, এই আচরণের কোনো চেঞ্জ হবে না এবং এটা সার্বজনীনতাটা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ একটি প্রজাতির মধ্যে যতগুলো সদস্য আছে তারা একইভাবে আচরণ প্রদর্শন করবে, ইউনিভার্সালিটিটা অক্ষুণ্ণ থাকবে এখানে। 3 নম্বরটা হচ্ছে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে না এখানে, ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে এটার কোনো সম্পর্ক নেই। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা এখন আলোচনা করছি, অর্থাৎ আমরা আগেই বলেছি এই যে টুনটুনির বাসাটা নিয়ে আমরা কথা বলছি, এই পাখিটাকে যদি আমরা আলাদা করে রাখি তার মা থেকে, তার মাকে যদি কখনো সে নাও দেখে, তারপরও সে প্রজননের সময়ে এই ঠিক এই রকম পাতা দিয়ে একটি সুন্দর বাসা সে বানাবে। এই যে বাসা তৈরির টেকনিক সে কিভাবে শিখলো? অর্থাৎ এই আচরণটা তার জেনেটিক কম্পোনেন্ট দ্বারা নিয়ন্ত্রিত একটি আচরণ। তার মার কাছ থেকে এই লার্নিংটা সে শিখেছে, বাট সেটা মার কাছ থেকে সে পেয়েছে, শিখেছে বললে আসলে ভুল হয়। মার কাছ থেকে ওই আচরণটা সে পেয়েছে উত্তরাধিকার সূত্রে, যেটা সে দেখে শেখেনি। এবং পরেরটা হচ্ছে ব্যালিস্টিকনেস। যদি একবার সে সাড়া দেওয়া শুরু করে, তবে পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষেও তা অপরিবর্তিত থাকে। বাসা বানানো যদি শুরু করে এই টুনটুনি, তাহলে বাসা বানানোটা যতক্ষণ না হবে এবং তার এই বাসা তৈরির প্রক্রিয়াটা যতক্ষণ না সে মনে করবে পারফেক্ট এবং যতক্ষণ না কমপ্লিট হবে, ততক্ষণ সে এই কাজটা করতে থাকবে। অর্থাৎ পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষেও, অর্থাৎ দিন চলে যাবে, সময় যাবে, কিন্তু তার এই সাড়া দেওয়াটা, তার ডিমান্ড অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তার সাড়া দেওয়ার এই প্রক্রিয়াটা অটুট থাকবে এবং উদ্দেশ্য একনিষ্ঠতা থাকে। এদের উদ্দেশ্য একটা ফিক্সড থাকে। যেমন পাখি বাসা যখন তৈরি করে, তার মেন উদ্দেশ্য কিন্তু ডিম পাড়া, তার অপত্য বংশধরকে সুরক্ষিত রাখা। পাখির কিন্তু বাসা বানানোর উদ্দেশ্য আমাদের মতো না যে ঘুমাবে বা অন্য কোনো কারণে সে বাসা তৈরি করে না। তার মেন উদ্দেশ্য হচ্ছে যে যৌন প্রজননের ফলে ডিমের মধ্যে যে অপত্য ভ্রূণ আছে সেটাকে সংরক্ষণ করা এবং একটি নির্দিষ্ট সময়, ইনকিউবেশনের পর একটি নির্দিষ্ট সময় পর ওই বাচ্চাটা যাতে পৃথিবীতে সুন্দর মতো আসতে পারে সেই ব্যবস্থা করা। তাহলে
আমরা এই টুনটুনির বাসা নির্মাণ দিয়ে আমরা মূলত ফ্যাপটাকে ব্যাখ্যা করলাম। আর অপর দিকে আমরা সহজাত আবেগ বা ইনস্টিংসকেও ব্যাখ্যা করেছি। হেরিঙ্গাল বা গাংচিল পাখি দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবং এই টপিক্সটার মধ্যে, এই দুইটা টপিক্সের মধ্যে ফ্যাপটা পড়লেই হবে। ফ্যাপটা যদি তুমি পড়ে ফেলো, প্রয়োগের জন্য উদ্দেশ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতেও আসতে পারে। সো ফ্যাপের এই জায়গাটা আমার মনে হয় একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর এখান থেকে যেটা তোমরা পড়তে পারো সেটা হচ্ছে ইনস্টিংস কি, এটা তোমরা একটু জানতে পারো। তারপরে ফ্যাপের পূর্ণরূপটা জানলা, পরের পেজেও এটা পাবে। এবং এখান থেকে IRM ইনেট রিলিজিং মেকানিজম, এই টপিক্সটা তোমরা একটু পড়ে ফেলবা, তাহলেই হবে। এখন আমরা এই সহজাত আচরণ যাচাইয়ের জন্য কতগুলো উদাহরণ আছে সেটা নিয়ে আমরা একটু দেখতে চাই। সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণটা যদি বলি, সেটা হচ্ছে শীতের পাখির মাইগ্রেশন বা পরিযান। আমরা বাংলাতে বলি পরিযায়ী পাখি, যারা আমাদের দেশে আসে অনেক দূর থেকে, বা খুব পরিচিত টার্ম বা পেপার পত্রিকায় অনলাইনে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে অতিথি পাখি। পরিযান আগে কী জিনিস সেটা নিয়ে আমরা শিখব। মাইগ্রেশন বা পরিযান হচ্ছে কোনো একটা প্রজাতির সদস্য তার নিজস্ব বসতি থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য, সেটা হতে পারে আত্মরক্ষা, খাদ্য, প্রজনন, এইরকম মৌলিক উদ্দেশ্যগুলোকে পূরণ করার জন্য তার নিজস্ব বসতি থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যদি অন্য কোনো একটি ভৌগোলিক এলাকায় আসে এবং ওই সময়টা অতিবাহিত করার পর আবার যদি সে তার আদি অবস্থানে ফিরে যায়, তবে এটাকে আমরা বলবো পরিযান বা মাইগ্রেশন। এই কাজটাই করে থাকে হচ্ছে পাখি। পরিযায়ী পাখিরা কয়েকশো ফুট উপর দিয়ে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় গমন করে। আমাদের বাংলাদেশে প্রতি বছরই শীতের সিজনে অনেক পরিযায়ী পাখি আসে এবং এই পরিযানের গুরুত্ব অপরিসীম। এর ভালো গুরুত্বও আছে, আবার কিন্তু খারাপ গুরুত্বও আছে। প্রথমে আমরা গুরুত্ব নিয়ে যদি একটু দেখি, একটা হচ্ছে আমাদের এখানে এই পাখিগুলো আসে বলে তাদের যে আদি বসতি, সেখানে খাদ্যের যে সংকট সেটা এরা এখানে এসে মোকাবিলা করতে পারে। এখানে এসে একটা সুন্দর প্রজনন ক্ষেত্র পায়, কারণ এখানে তাদের পপুলেশনের বা সদস্যদের সংখ্যা বা ঘনত্ব কম। এছাড়াও অতিরিক্ত ঠান্ডার কারণে এদের যে সকল পরিবেশীয় প্রতিকূলতাকে মোকাবেলা করার দরকার ছিল সেইগুলো দরকার হয় না। আমাদের জন্য ভালো হচ্ছে আমাদের যে দেশীয় প্রজাতি আছে বা নিকট সম্পর্কীয় প্রজাতি, তাদের সাথে যদি এরা যৌন প্রজনন করে, তবে আমাদের দেশীয় প্রজাতিতে নতুন জিনের সংযুক্তির সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ বৈচিত্র্যতা বেড়ে যায়। বৈচিত্র্যতা বেড়ে গেলেই একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে নতুন প্রজাতির উদ্ভব ঘটা কিন্তু সম্ভব। এই কাজটা কিন্তু হয়, এটা কিন্তু একটা উপকারী ভূমিকা। অপকারী ভূমিকাও আছে। হাজার হাজার মাইল যখন পাড়ি দিয়ে আসে, সবসময় তারা সাকসেসফুলি আসতে নাও পারে। এমন হতে পারে তুষারপাত, ঝড় বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যেতে পারে। অনেক সময় অনেক রোগ নিয়ে আসে, বার্ড ফ্লু। এদের তো আর ভিসা লাগছে না, উড়ে চলে আসছে বাংলাদেশে। তো কোনো পরজীবীকে এরা সঙ্গ করে নিয়ে আসতে পারে, যেটা আমাদের দেশীয় প্রজাতির জন্য অনেক খারাপ হতে পারে। অনেক সময় বৈদ্যুতিক তার লাইটে জড়িয়ে গিয়ে মারা যায়। তাহলে এইগুলো হচ্ছে খারাপ দিক।
তাহলে আমরা দেখলাম পরিযানের কিছু ভালো দিকও আছে, পরিযানের কিন্তু কিছু খারাপ দিকও আছে। কিছু কিছু পরিযায়ী পাখি আছে, তারা প্রতি বছর যখন একটা নির্দিষ্ট বসতিতেই আসার সময় কিছুটা সময় অন্য কোনো জায়গাতে বা অন্য কোনো দেশে বা অন্য কোনো ভৌগোলিক অঞ্চলে তারা রেস্ট নেয়, খাদ্য সংগ্রহ করে বা কিছুটা সময় কাটায়। বাংলাদেশেও এরকম আছে, কিছু পাখি এই জায়গাটায় আসে, কয়েকদিন থাকে, তারপর এখান থেকে উড়ে এশিয়া অন্যান্য কান্ট্রিতে চলে যায়। যে সকল পাখি টেম্পোরারি একটা পার্টিকুলার রিজনে থাকে তাদেরকে আমরা ট্রান্সিয়েন্ট বার্ড বলি বা ট্রান্সিয়েন্ট পরিযায়ী পাখি বলতে পারি। এইরকমও কিন্তু আমাদের দেশে অনেক প্রকার পাখি আছে যারা এসে আবার অন্য একটি দেশে চলে যায়, দেন সেখানে একটা লম্বা সময় কাটায়, তারপরে আবার তারা আদি বাসস্থানে ফিরে যায়। কিছু স্থলচর পাখি আছে যারা সমুদ্র পথে প্রায় 400 মাইল পর্যন্ত অতিক্রম করে। তাহলে এই লম্বা সময় যে পাখি উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আবার সে তার নিজের বসতিতে ফিরে যাচ্ছে, এটা কিন্তু একটা সহজাত আচরণ তার। এটা কারোর কাছ থেকে সে দেখে শেখেনি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিভাবে আমরা যাচাই করব। প্রথমত হচ্ছে যখন দেখো তারা হয়তোবা কানাডা বা সাইবেরিয়ার যে রিজিয়নগুলোই ছিল, যে অঞ্চলগুলোই ছিল, যখনই সেখানে শীতের সময় আসে, ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন এরা আগে থেকেই বোঝে যে এই সিজনটা আসছে। তারা পরিবেশের বিভিন্ন উপাদানের চেঞ্জ বা তারতম্যটা বুঝতে পারে, বিধায় তারা প্রচুর পরিমাণ খাওয়া শুরু করে এবং নিজেদের ওয়েট বাড়ায়, ওজন বাড়ায়, দেহে চর্বির স্তরটা বাড়ায়, কারণ তারা জানে যে আর কিছুদিন পর এই জায়গাটায় সকল পানি বরফে রূপান্তরিত হবে, খাদ্যবস্তুর একটা ভয়ঙ্কর সংকট দেখা দিবে, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে কম্পিটিশন বা প্রতিযোগিতাটা বেড়ে যাবে। তাহলে আমাকে এই জায়গাটা ছেড়ে আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, এই পরিযান করতে হবে। তাহলে প্রচুর খেয়ে ওজন বাড়াই ফেলে। এইটা কিন্তু সে কারো দেখে শেখেনি। যে অপত্য বংশধর, যার এই বছরই জন্ম হলো, দিয়ে শীত পেয়েছে, সে তো আর জানে না যে প্রচুর খেতে হবে। সো সে কীভাবে নিজেকে তৈরি করে? ওই যে জেনেটিক্যাল কারণে তার পিতামাতার শরীর থেকে তার শরীরে তথ্য আসছে, অটোমেটিক্যালি সে বেশি খাবে এবং নিজেকে প্রস্তুত করবে একটা লম্বা পথ উড্ডয়নের জন্য। এবং খুব ইন্টারেস্টিং হলেও সত্য যে তারা উড়া যখন শুরু করে তখন একজন বয়স্ক এবং অভিজ্ঞ ওই পাখির দলটার নেতৃত্ব দেয়, সে সবার সামনে থাকে এবং ওই স্কুলের পিছন দিকে সবাই সিরিয়ালি থাকে এবং তাকে অনুসরণ করে তারা উঠতে শুরু করে। কোনো কারণে, কোনো দুর্যোগের কারণে ওই পূর্ণবয়স্ক পাখিটি যদি মারা যায় বা কোনো কারণে সে ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, তবে পিছন থেকে যে ইমিডিয়েট সিনিয়র থাকে সে আবার ওই দলটার নেতৃত্ব দেয়, পথ দেখানোর দায়িত্ব নেয় এবং তারা এইভাবে উঠতে উঠতে আসে। তারা অনেকগুলো ফোকাল পয়েন্ট ঠিক করে, পাহাড়, বড় বড় নদী, হতে পারে কোনো মরুভূমি, এরকম ফোকাল পয়েন্ট ধরে ধরে, যেটা জিপিএসের মতো করে তারা ওই ম্যাপ অনুসারে ওই মাইগ্রেশন পথ ধরে তারা ছুটতে থাকে এবং ওই বসতিতে তারা গিয়ে পৌঁছায়। এখন তো বাংলাদেশে বা পৃথিবীর অন্য দেশেও বার্ড রিঙ্গিং প্রজেক্ট চলছে, তাই না? আমরা এটা এখন দেখতেই পাই। পাখির পায়ে একটা ডিভাইস লাগাই দিলে, একটা রিং লাগাই দিলে তুমি ঘরে বসে সেটা সম্পর্কে তথ্য পাবা। তুমি ঘরে বসেই জানতে পারবা যে এটা কিভাবে উড়ে যাচ্ছে, কোন পথ দিয়ে উড়ে যাচ্ছে, কোন দেশে গিয়ে কতক্ষণ অবস্থান করছে। জিপিএস ট্র্যাকিং করে আমরা এখন এই তথ্যটা পাই। বা ওই পাখিটাকে কোনো এক বিজ্ঞানী যদি আবার কোনো একটা ভৌগোলিক এলাকায় ধরে, দেন ওই ডিভাইসটাকে যদি সে স্ক্যান করে, তাহলে এই যাবতীয় তথ্য পেয়ে যাবে, তার একটা পুরো ম্যাপ পেয়ে যাবে, তার মাইগ্রেশন ওয়েটা পেয়ে যাবে, পথটা পেয়ে যাবে। এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস। পাখির হাজার হাজার পাখি এই শীতের সময় যখন মাইগ্রেশন করছে, তাদের রাস্তাগুলো যদি আমরা জানতে পারি, তারা কোন পথ দিয়ে সাধারণত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিযান করছে, তাহলে সেই সকল এলাকা দিয়ে
আমরা প্লেন চলাচল নিয়ন্ত্রণ করতে পারি, বা কোনো ধরনের আত্মঘাতী অস্ত্র পরীক্ষামূলক একটা স্থান সেই জায়গাটা যাতে না হয় সেটার জন্য রিকমেন্ড করা যাবে দেশগুলোকে। তারপরে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প হলে সেই জায়গাটা করা আদৌ ঠিক হবে নাকি না, এইগুলো আমরা জানতে পারবো। সুতরাং তাদের এই আকাশের গমনাগমনের পথটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। সেজন্য বার্ড রিঙ্গিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি লেভেলে আবার তুমি এই বিষয়ে আরও ডিটেল জানবে যখন তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্সের প্রতি ইন্টারেস্টেড হও, তাহলে তখন পড়লে আবার এই জিনিসগুলো আরও ডিটেল তুমি জানতে পারবে। তাহলে আমরা পরিযানের গুরুত্ব দেখলাম। গুরুত্ব বলতে উপকারী গুরুত্ব এবং অপকারী গুরুত্ব দুইটাকেই বোঝানো হচ্ছে। এবং বাংলাদেশে পরিযায়ী পাখির আর একটা টাইপ আমরা ট্রান্সিয়েন্ট পরিযায়ী সম্পর্কে আমরা বলেছি, এবং মাইগ্রেশন কিভাবে হয় গল্পের মতো একটা জিনিস, থিওরিটিক্যাল একটা জিনিস, সেটাও তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, গল্পের মতো বলেছি। তুমি পড়লে এখন বাকিটা খুব সহজেই বুঝতে পারবে, এবং পরিযানের কি গুরুত্ব আছে সেটাও তুমি এখন আশা করছি উপলব্ধি করতে পারছো। আমরা সহজাত আচরণ যাচাই এর সম্পর্কিত তথ্যটা পড়তে গিয়ে এই পরিযায়ী পাখির পরিযানের পদ্ধতি এবং এই রিলেটেড তথ্যগুলো আমরা জানলাম। এছাড়াও তোমরা কয়টা পরিযায়ী পাখি আছে, কয়টা আমাদের স্থায়ী পাখি আছে, এই তথ্যগুলো এখানে পাবে, সেগুলো তোমরা একটু পড়ে ফেলো, তাহলেই হবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাকড়সার জাল এর বুনন পদ্ধতি। এটাও কিন্তু একটা সহজাত আচরণ যাচাইয়ের একটা উদাহরণ, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে মাকড়সা যে জাল তৈরি করে, এই জালটা সে ঘুমানোর জন্য তৈরি করে না। এই জালটা তৈরির তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে খাদ্য শিকার করা। আমরা ট্র্যাপের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, 5টা বৈশিষ্ট্য, তুমি কিন্তু চাইলে এই 5টা বৈশিষ্ট্য এই উদাহরণ দুইটার সাথে মিলাতে পারো। 5টা বৈশিষ্ট্যকেই তারা সাপোর্ট করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে মাকড়সার জাল বুনন পদ্ধতি, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, এটা সার্বজনীনতা প্রদর্শন করে, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, এটা ব্যালিস্টিকনেসকে সাপোর্ট করবে, এবং উদ্দেশ্য একনিষ্ঠতা আছে। সুতরাং খুব গুরুত্ব জিনিসগুলোর আন্তঃসম্পর্কটা বোঝা। যেহেতু এটা থিওরিটিক্যাল পার্ট এবং গল্পের মতো, এই জন্য আমি তোমাকে কিন্তু ধীরে ধীরে বলছি যাতে তুমি বুঝতে পারো এবং আমাকে পরবর্তীতে কোশ্চেন করতে পারো। মাকড়সার জাল বুনন পদ্ধতি, এটা একটা আদি পদ্ধতি। তারা প্রথমে যে বোনা শুরু করবে জাল, তখন ইউ আকৃতির একটা গঠন তৈরি করে। এটা একটা বেসমেন্ট। বিজ্ঞানী হ্যান্স পিটার্স এই পর্যবেক্ষণটা করেন সর্বপ্রথম, যে ওয়াই আকৃতির একটা গঠন, প্রথমে এরকম একটা গঠন তৈরি করবে, দেন সেটা ওয়াই আকৃতি। এটা হচ্ছে বেসিক গঠন। তারপরে এইটার উপর ভিত্তি করে সে চক্রাকারে এইভাবে চক্রাকারে তখন সে জালগুলোকে বুনতে থাকে। আমরা দেখেছি, অনেকেই এইভাবে দেখেছো তোমরা। এবং খুব মজার বিষয় হচ্ছে, প্রত্যেক ধাপে সৃষ্ট যে জালকগুলো সে তৈরি করছে, এগুলো সঠিক কোণ এবং দূরত্ব অনুসরণ করে কিন্তু নির্মিত হয়। এবং এই জালের যে অংশটা আমরা দেখি, অনেকটা আঠার মতো যে অংশ, এটা কিন্তু একটা প্রোটিন। এটা স্ক্লেরোপ্রোটিন, যেটা মাকড়সার গ্রন্থি, সিল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এবং এটা কিন্তু খুবই শক্ত। একই ব্যাসের স্টিলের থেকে এটা কয়েক গুণ বেশি শক্ত, এবং এটাকে ছেড়া দেয় না। এটার কাজ হচ্ছে, এই জালটা যখন মাকড়সা তৈরি করে, তখন কোনো পতঙ্গ বা তার খাদ্যের সাথে সম্পর্কিত কোনো প্রাণী উড়ে যেতে গেলে এই জালে আটকা পড়ে যায়, আর তখন তাকে সে খুব সহজেই খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। এইটাই হচ্ছে মাকড়সার জাল বুননের খুব গুরুত্বপূর্ণ
উদ্দেশ্য যাতে একনিষ্ঠতা থাকে, সেজন্য আমরা এই কথাটা এখানে বলতেই পারি। যখন সিল গ্রন্থিটা ওই যে বের হবে, সিল গ্রন্থি থেকে স্ক্লেরোটিনটা বের হয়, তখন কিন্তু নরম থাকে এটা, হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্য নরম থাকে, দেন বাতাসের সংস্পর্শে আসলে এটা তখন শক্ত হয়ে যায় বা সুতায় পরিণত হয়। আর ঘাসফড়িং ইচ্ছা করলে এই জালের উপর দিয়ে সে চলাচল করতে পারে, এটা ছেড়ে না, তার ওজনের সাথে এটা একটা ভারসাম্য থাকে এবং এই সুতা ছেঁড়ার আগে প্রায় 1/5 পর্যন্ত লম্বা হতে পারে, এই কারণে এটা সহজে কিন্তু ছিঁড়তে পারে না বা ছেড়ে না। আর যখন অরিও স্পোকগুলো তৈরি করে, ওই যে জালিকাগুলো তৈরি করবে, এগুলো আঠালো হয়, একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে লেগে যায়। তাহলে এই যে মাকড়সার জাল বুনন পদ্ধতি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সহজাত আচরণ, এবং এটা দিয়ে আমরা পরীক্ষায় যদি যাচাই করতে বলে তাহলে এই 2টা উদাহরণ আমরা মেনশন করতে পারবো বা উল্লেখ করতে পারবো। সুতরাং আশা করছি এই জায়গাটা তোমরা পড়ে ফেলবা। তাহলে আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে প্রথমত আবেগ, এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা ফ্যাপ নিয়ে কথা বলেছি, ফ্যাপের বৈশিষ্ট্যগুলো পড়েছি। দেন আমরা সহজাত আচরণ কী জিনিস সেটা নিয়ে একটু কথা বলেছি, এবং সহজাত আচরণ যাচাই সম্পর্কে পড়তে গিয়ে আমরা পাখির মাইগ্রেশন বা পরিযান নিয়ে কথা বলেছি, পরিযানের গুরুত্ব নিয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশে পরিযায়ী পাখি এদের নিয়ে কথা বলেছি, এবং পরিযান প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ফাইনালি আমরা মাকড়সার জাল বুনন পদ্ধতি এটা নিয়ে কথা বলেছি, যেটা সহজাত আচরণ যাচাইয়ের একটি এক্সাম্পল, এবং আমরা একই সাথে এখানে কতগুলো ইনফরমেশন শিখেছি, মাকড়সার জাল কী দিয়ে তৈরি বা এ সম্পর্কিত যা তথ্যগুলো আছে, খুব মজার তথ্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে ছাত্ররা আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা এতদূর পর্যন্ত পড়ে রাখবে। আর তোমাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি কিছু হোমওয়ার্কের কাজ তোমাদেরকে দিব, যেটা আশা করছি খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, এবং কলেজ খোলার পর আমি ওই জিনিসগুলো, ওই হোমওয়ার্কগুলো চেক করব। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অপত্য যত্ন, মাছ, ব্যাঙ, পাখির এটা নিয়ে কথা বলবো। আশা করছি আর 1টা বা 2টা ক্লাসের মধ্যে আমরা এই অধ্যায়টা শুরু করতে পারবো। তাহলে তোমরা ক্লাস করার আগে 366 পেজ থেকে বাকিটা পড়ে ফেলতে পারো, তাহলে তোমার সহজ হবে এই টপিকসগুলো আরও বোঝার জন্য। ধন্যবাদ সবাইকে আজকের মতো।